প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, এবং আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের বর্তমান যে সম্পর্ক চলছে সেটা কোন পর্যায়ে আছে এবং কেমন সম্পর্ক হওয়া উচিত সে বিষয়ে আমরা জানতে চাইব। আর আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা প্রথম আপনার কাছেই জানতে চাই ডক্টর তারেক শামসুর রহমান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি, এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে বাংলাদেশে এসেছিলেন। এসে উনি প্রত্যাবর্তনকে নিজেই বলেছিলেন যে অন্ধকার হতে আলোর পথে যাত্রা। আমরা নিঃসন্দেহে আলোর পথে অনেকটা এগিয়ে গিয়েছি, সে বিষয়ে একটু জানতে চাইব। আর এই যে এই 10 জানুয়ারি যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই দিবসের তাৎপর্যটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি, রাজনীতি নিয়ে লেখালেখি করি, আমাদের কাছে এই 10ই জানুয়ারির দিনটি অত্যন্ত তাৎপর্যময় এই যুক্তিতে যে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে যে দেশটির আত্মপ্রকাশ ঘটেছিল, তার মাত্র কয়েকদিনের মধ্যেই, বলতে গেলে 1 মাসের মধ্যেই, যার নেতৃত্বে এই মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছিল, তার প্রত্যাবর্তন এদেশের জনগণকে আরও সবচেয়ে বেশি মাত্রায় উৎসাহিত করেছিল এবং তারা একটা নতুন দিক নির্দেশনা পেয়েছিলেন। এবং আপনি জানেন যে প্রতিটি মুক্তিযুদ্ধের পরপরই পৃথিবীর অনেক দেশে, আলজেরিয়ার কথা যদি আপনি বলি, ভিয়েতনামের কথা যদি আমি বলি, তখনই দেখা যায় যে কাউন্টার রেভলিউশনারি ফোর্সগুলো তৎপর হয়ে যায়। এক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, তার উপস্থিতি, এই যে সংকট থেকে এই যে কাউন্টার ফোর্সগুলোকে এক ধরনের তাদের রাইজকে ঠেকানোর জন্য তার উপস্থিতিটা প্রয়োজন ছিল, এবং এটা তিনি প্রমাণ করেছিলেন যে তার মতো ব্যক্তির উপস্থিতি এই কাউন্টার রেভলিউশনারি ফোর্সগুলো দাঁড়াতে পারেনি। ফলে এখানেও একটা স্থিতিশীল রাজনৈতিক চর্চার একটা সম্ভাবনার জন্ম, তার উপস্থিতি জন্ম দিয়েছিল। এবং আপনি জানেন যে বঙ্গবন্ধু ফিরে এসেই কিন্তু একটা রাজনৈতিক কালচারের জন্ম দিয়েছিলেন, এবং তাকে তো আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রেসিডেন্ট হিসাবে আমরা নির্বাচন করেছিলাম। তিনি সেখান থেকে ফিরে যেয়ে তিনি পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট দিলেন, নিজে প্রধানমন্ত্রী হলেন, এবং আবু সাইদ চৌধুরীকে তিনি রাষ্ট্রপতি করলেন। অর্থাৎ একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা তিনি শুরু করলেন, যেটা মুক্তিযুদ্ধের সময় আমাদের অন্যতম একটা স্পিরিট ছিল যে আমরা এদেশে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করব। এবং এটাকে ধারণ করেই আমরা দেখেছি যে বঙ্গবন্ধু এই সময়ে প্রথমবারের মতো একটি চমৎকার সংবিধান তিনি আমাদের উপহার দিতে পেরেছিলেন। এবং অনেকেই বলেন যে এই সংবিধান পৃথিবীর অনেক ভালো সংবিধানের একটি সংবিধান, যদিও পরবর্তী ক্ষেত্রে এই সংবিধানের অনেক কাটছাট হয়েছে এবং অনেক আমরা সর্বশেষ পর্যন্ত 15টি সংশোধন হয়েছে। ফলে এই একটা, কিন্তু ওই যে 1973 সালের যে প্রথম সংবিধান, সেই সংবিধান আমাদেরকে একটি নতুন গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের উপহার দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু ফিরে এসে আরেকটি যে কাজটা করেছিলেন, যে এদেশের প্রগতিশীল শক্তিগুলোর মধ্যে একটা সমন্বয় করে একটি ঐক্যজোটের ধারণার তিনি জন্ম দিয়েছিলেন। ফলে আমরা যখনই 10ই জানুয়ারির কথা আমরা চিন্তা করি, তখনই আমাদের মধ্যে এই প্রশ্নগুলো এসে যায়, এবং আমরা মনে করি যে তার উপস্থিতি একটা বড় ধরনের আমাদের একটা সম্ভাবনার দ্বার আমাদের জন্য উন্মোচন করেছিল, এবং আমরা তাকে পেয়ে দেশের মানুষ একটা বড় ধরনের উৎফুল্লিত এবং ইন্সপায়ার্ড হয়েছিলেন, আশ্বস্ত হয়েছিল। আপনি তো রাজনীতিবিদ এবং মাঠে সেই মুক্তিযুদ্ধ করা থেকে রাজনীতি করছেন। আপনি বিষয়টা এই যে এত বছর পরে এসে 10ই জানুয়ারিকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, 10ই জানুয়ারি কেবলমাত্র ইতিহাসের একটা ঘটনা না। আমাদের জেনারেশনের যারা আমরা মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছি এবং সেই সময়ের যা এখনো জীবিত আছে দেশবাসীর ভেতরে, তারা সবাই সেই পুরানো দিনের কথা যদি মনে করে, তাহলে বুঝতে পারবে যে বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় দেশে ফিরে আসাটা কত বড় একটা প্রত্যাশার ব্যাপার ছিল আমাদের জন্য। এখন যদি এটার অবজেক্টিভ বস্তুনিষ্ঠভাবে ঘটনাটার মূল্যায়ন আমরা করতে চাই,
তাহলে পরে প্রথমেই বলতে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়টার পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে সেটা হলো বাংলাদেশের আপামর জনগণের। কিন্তু জনগণ তো বিমূর্তভাবে কোনো কিছুর পেছনে দৌড়ায় না, তারা সবসময় তাদের সমস্ত আশাকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক সেইটাকে সামনে দেখতে চায়। এবং এটা কেবলমাত্র আমাদের ৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে আমরা সশস্ত্র সংগ্রাম চালালাম ওই সময়টাকে হিসাব করলে চলবে না, এর আগের যে ধারাবাহিক ঘটনাবলী সেই ঘটনাবলীতে অনেকের অবদান আছে। শেরে বাংলার অবদান আছে, মৌলানা ভাসানীর অবদান আছে, মনি সিংয়ের অবদান আছে, সারওয়ার্দী সাহেবের অবদান আছে, অসংখ্য নেতার নাম আমরা বলতে পারি। কিন্তু সেই আন্দোলনটা যখন একটা শীর্ষ পর্যায়ের দিকে উপনীত হয় রাজনৈতিক সংগ্রামের সেই ধারাবাহিকতায় সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষাটা মূর্ত হয়েছিল কিন্তু একটা ব্যক্তিত্বের ভেতর দিয়ে, এবং তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমরা তার নেতৃত্বে সংগ্রাম করছি এই অভিব্যক্তিটা দৃঢ়ভাবে মনে ধারণ করেই জনগণ কিন্তু জীবন দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং দেশের মাটিকে মুক্ত করেছি কিন্তু দেশের নেতাকে মুক্ত করতে পারলাম না, এইটা তাদেরকে কোনো সময়ই বিজয়ের পরিপূর্ণ আনন্দ তারা দেয়নি, দিতে পারে না এবং দেয়ও নেই। সেই জন্যই তার জীবিত অবস্থায় ফিরে আসাটা প্রত্যাশিত ছিল এবং সেই প্রত্যাশা পূরণ হয়েছিল 10ই জানুয়ারি। কিন্তু তাকে অ্যাকচুয়ালি কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল 8ই জানুয়ারি। এবং তারপরে 8ই জানুয়ারির পরে সরাসরি যেহেতু ভারতের উপর দিয়ে কোনো বিমান আসতে পারবে না এবং বঙ্গবন্ধু হয়তো তার ভিতরে অন্য চিন্তা ছিল কিনা সেটা গবেষণার বিষয় এবং বিশ্লেষণের বিষয়, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি প্রথমে লন্ডন যাব। এবং লন্ডন থেকে তিনি সমস্ত আয়োজন কমপ্লিট করলেন। তখন আবার ইন্দিরা গান্ধী বললেন যে তুমি যখন ফিরবেই তাহলে একটু দিল্লি হয়ে ফেরো। তো লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি কিন্তু ঢাকায় আসলেন এবং 10 তারিখে আমার এখনো মনে আছে আমরা সবাই বিমানবন্দরে ছিলাম এবং সেইখানে যে জনগণ উপস্থিত ছিল শুধু জনগণের উচ্ছ্বাসই নয়, সেখানে যে মানে সেনাবাহিনীর লোকজন ছিল তারা সমস্ত ডিসিপ্লিন ব্রেক করে এবং তাদের লাইন করে দাঁড়াতে হয় এটা ব্রেক করে কিন্তু তারা চলে আসলো। দ্বিতীয় কথা আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর আগমনটা আরেক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের মুক্তিযুদ্ধে সমস্ত জাতি ঐক্যবদ্ধ ছিল, কিন্তু এটাও ইতিহাসের কথা যে মুক্তিযুদ্ধ চলাকালে আওয়ামী লীগের নেতৃত্বের ভেতরে কিন্তু অনেক রকম কোন্দল এবং সেই কোন্দলগুলো নানা দিক থেকে ছিল। একটা ইয়াং টার্কস বলে একটা গ্রুপ ছিল, তারা তাজউদ্দিন সাহেবকে মানতে রাজি না। আবার খন্দকার মোশতাক সাহেব তিনি আবার একটা ফর্মুলা বলে একটা পপুলারিটি গেইন করার চেষ্টা করলেন। তিনি বললেন যে তোমরা মুজিবকে চাও না স্বাধীনতা চাও, তাহলে মুজিবকে যদি জীবিত ফিরে আনতে হয় তাহলে পাকিস্তানের সঙ্গে কম্প্রোমাইজ করে কনফেডারেশন করতে হবে। এবং এইটা যেহেতু যখন বাংলাদেশের অস্থায়ী বিপ্লবী সরকার এটা জেনে ফেলতে পারলো, উনি পররাষ্ট্র বিষয়ের দায়িত্বে ছিলেন এবং তিনি জাতিসংঘে যে ভাষণ দেওয়ার কথা তখন তাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি, যে এইটা প্রপোজাল ইন্টারন্যাশনাল ফোরামে দিয়ে দিলেই আমাদের মুক্তিযুদ্ধ এটা বিপদগামী হয়ে যাবে, অমুক হবে। এবং বঙ্গবন্ধুর প্রতি এত দরদ দেখালে যেই মোশতাক সেই পরবর্তীকালে কিন্তু তাকে হত্যা করেছে। আমরা দেশ স্বাধীন করে যখন অ্যাকচুয়ালি আমরা স্বাধীনতা তো ঘোষণা করেছি 26শে মার্চ এবং তখন থেকে এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে হানাদার বাহিনী হিসেবে পাকিস্তান সেনাবাহিনী এখানে অবস্থান করছিল। সেই হানাদার বাহিনীর হাত থেকে দেশকে আমরা মুক্ত করলাম 16ই ডিসেম্বর। কিন্তু 16ই ডিসেম্বরের পর একটা শৃঙ্খলাপূর্ণ ঐক্যবদ্ধ প্রশাসন এবং সরকার সেইটা পরিচালনার ক্ষেত্রে কতগুলো সমস্যা বিরাজ করছিল এবং তার কিছু পূর্বাভাস আমরা মুক্তিযুদ্ধ চলাকালের ঘটনা বলি আমি সেই কারণে উল্লেখ করলাম। সুতরাং কে সবাইকে একটা শৃঙ্খলার ভিতরে আনতে পারে, সবাই অপেক্ষা করেছিল কিন্তু বঙ্গবন্ধুর আগমনের জন্য। তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল সবাই জানে এবং সোভিয়েত ইউনিয়নের তখনকার কোসিগিনের সম্ভবত একটা বিবৃতি প্রথম দেওয়া হয় যে আমরা ওয়ারিড অ্যাবাউট শেখ মুজিবুর রহমান, এবং তার পরবর্তীকালে তার জীবন এবং নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক চাপ সেটা আসে। শেষ মুহূর্তেও তাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং ইয়াহিয়া খান ক্ষমতায় ছেড়ে দেওয়ার আগে ভুট্টোকে এই কথা বলেছিল যে আমাকে একটা শেষ কাজ করতে দিতে হবে, আমি মুজিবকে জীবিত রাখতে চাই না। তো তখন আবার সেখান থেকে নানাভাবে তাকে বের করে নিয়ে এসে তারপরে মুক্তি দেওয়া হয়। সুতরাং এরকম একটা মানে জল্লাদের মুখ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসলে একটা নাটকীয় ব্যাপারও বটে এবং সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আমাদের ঋণী থাকা উচিত
এবং বাংলাদেশ থেকে আমরা যতটা চেষ্টা করেছি এটার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা যুক্ত হয়ে তাকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পেরেছিলাম, যার ফলে আমরা অগ্রসর হতে পেরেছি, ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এটা বঙ্গবন্ধুর প্ল্যান অনুযায়ী অগ্রসর হয়েছে। তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা পার্লামেন্টারি সিস্টেমে চলে যাব। অনেকেরই একটা প্রস্তাবনা ছিল, আমাদেরও ছিল, যে আমরা দেশ একটা যুদ্ধ করে স্বাধীন করেছি, কিছুদিনের জন্য সর্বদলীয় একটা বিপ্লবী সরকারের মাধ্যমে এটা পরিচালনা করা হোক, তারপরে আমরা এটাকে সঙ্গত করে তারপরে প্রসেসটা শুরু করব। এইটা কি হলে কি হতো সেই বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু সেই ঘটনাটা বললাম। এখানে আরেকটা কথা বোধহয় বলা দরকার ছিল ভাই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর উপস্থিতির কারণেই, দ্রুত বাংলাদেশে ফিরে আসার কারণেই এই যে ভারতের যে তৎকালীন সেনাবাহিনী ছিল বাংলাদেশে, তাদের ভারতে ফিরিয়ে যাওয়া, প্রত্যাবর্তনে সহজ হয়েছে। অবশ্যই এইগুলো আরো উল্লেখ করা যায় যে অস্ত্র হাতে যে মুক্তিযোদ্ধারা ছিল, সেই অস্ত্র সমর্পণ করো, এই কথা বলার মতো বঙ্গবন্ধু ছাড়া আর কে ছিলেন? আর তা না হলে হাতে হাতে যদি অস্ত্র থেকে যেত তাহলে পরে অরাজকতা প্রয়োজনের জন্য বঙ্গবন্ধুর উপস্থিতির প্রয়োজন ছিল। এই সবটা মিলিয়ে আপনি ওনার প্ল্যান সম্পর্কে কেউ দ্বিমত করতে পারে, অমুক করতে পারে, কিন্তু একটা স্বাধীন দেশ হিসাবে অগ্রগতির প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য যেই শৃঙ্খলাপূর্ণ পরিবেশ দরকার, সেইটা তিনি ছাড়া আর কেউ প্রতিষ্ঠা করতে পারতেন না। আমরা এটা তো আরো অনেক আলোচনা করা যায়, কিন্তু আরেকটু আমরা অন্য প্রসঙ্গে আসি যে পাকিস্তান বন্দী দশায় বঙ্গবন্ধু ছিলেন, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা এখন স্বাধীন দেশ। কিন্তু স্বাধীন দেশ হওয়ার পরেও যে দেশের যে কতগুলো ডেকোরাম বা নীতি থাকে, সেই জন্য আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্কও রাখতে হয়। সেই পাকিস্তানের সাথেও আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখতে হচ্ছে এবং ছিল, বিভিন্ন সময় চড়াই উতরাই হয়েছে। ইদানিং এসে আবার পাকিস্তানের সাথে সম্পর্ক তিক্ত হচ্ছে বিভিন্ন ঘটনায়, আপনি জানেন। আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, প্রফেসর, আপনি এই যে পাকিস্তানের সাথে সম্পর্কের যে এখনকার যে অবস্থা, সেটাকে কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের ইতিহাস প্রায় 41 বছরের। 1974 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান আমাদের স্বীকৃতি দেয়। তো এই দীর্ঘ সময় যাবৎ পাকিস্তানের সাথে সম্পর্ক খুব উষ্ণ ছিল এটা বলা যাবে না, এবং পাকিস্তানের সাথে আমাদের দ্বিপাক্ষিক বেশ কিছু দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল, যে দ্বিপাক্ষিক বিষয়গুলো অনেকগুলোই সমাধান হয়নি। তারপরও দুটো দেশ সম্পর্ক মেনটেন করে আসছিল। কিন্তু সাম্প্রতিককালে গত 1-1.5 বছরের ইতিহাসে আমরা দেখলাম যে বেশ কিছু ঘটনা ঘটেছে যা অনাকাঙ্ক্ষিত। যেমন আমি যদি এক এক করে আপনাকে বলি, পাকিস্তানের একজন ডেপুটি হাইকমিশনার ছিলেন, তিনি অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য দিয়েছিলেন বিসির একটি সেমিনারে, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। অতি সম্প্রতিকালে দুটো ঘটনা ঘটেছে। একজন হচ্ছে পাকিস্তানের কনসুলার এক ব্যক্তি, তার হাতে জাল নোট পাওয়া গেল, তাকে প্রত্যাহার করে বাংলাদেশ বলল। দ্বিতীয় যে ঘটনা, সেটা খুবই ভেরি সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটি হচ্ছে যে পাকিস্তানের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ, তিনি জেএমবির সাথে একটি সম্পর্ক রক্ষা করতেন এবং জেএমবিকে ফিনান্স করতেন, এরকমই একটি তথ্য আমরা পেয়েছি। এবং এটা তো খুবই একটা অপরাধমূলক কাজ, এবং কোনো রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনা হস্তক্ষেপ করতে পারে না। আমি আপনাকে জাতিসংঘের চার্টারের 7 নম্বর ধারার কথা উল্লেখ করে দিতে চাই। সেখানে ক্লিয়ারলি বলা আছে, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবে, কিন্তু কখনোই ওই রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে না। ফলে আমরা দেখলাম যে পাকিস্তানের এই সেকেন্ড সেক্রেটারি, তিনি একটি বিতর্কিত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতার সাথে রক্ষা করছেন এবং তাদেরকে ফিনান্স করেছেন। এগুলো তাদের সাথে কথোপকথন, টেপ রেকর্ডার, টেপে যে কথা তারা বলেছেন, এবং সে জিএমবির ওই নেতা, তার স্বীকারোক্তি আছে, এবং তিনি তার গাড়ি ব্যবহার পর্যন্ত করেছেন, তেমনই একটি তথ্য আমরা পেয়েছি। তো এগুলো নিঃসন্দেহে খুব ভালো খবর নয়। এবং একই সাথে তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আমরা দেখলাম যে বাংলাদেশের যে কনসুলার মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে বলা হয়েছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন এসে যায় যে মৌসুমী রহমানের ব্যাপারে কখনোই পাকিস্তান কোনো সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেনি। ইউজুয়ালি অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে একজনকে
পার্সন নন গ্রাটা অথবা প্রত্যাহার করতে বলা হয়, কিন্তু পাকিস্তান সেটা করেনি। ফলে এই দুটো দেশের সম্পর্ক এখন এমন একটা পর্যায়ে যে দাঁড়িয়েছে যে একটা অনাস্থার সম্পর্ক দাঁড়িয়ে গেছে, এবং কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। ইতিমধ্যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সকল একাডেমিক কার্যক্রম পাকিস্তানের সাথে ছিন্ন করেছে, কোনো সম্পর্ক তারা রাখবে না এবং পাকিস্তানের কোনো ডেলিগেশনকে তারা এন্টারটেইন করবে না। মোজাহিদুল ইসলাম সেলিম, পাকিস্তানের সাথে কি সম্পর্ক, কি কারণে এখন তিক্ততা হচ্ছে সেটা তারেক শামসুর রহমান বলেছেন, আমরা আগে থেকেও জানি, পত্রপত্রিকা সব এসেছে। তো এখন আপনার কাছে যে এখন বিভিন্ন মহল থেকে যে দাবি উঠেছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা, কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক, যদি এরকম সম্পর্ক ছিন্ন করা হয় তাতে কি ক্ষতি, আপনি কি মনে করেন? দেখুন, পাকিস্তানের দাবিকেই বা কি সমর্থন করেন? পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক বর্তমানে যে তিক্ততার ভেতরে গেছে, এইটা ব্যাপারে যখন কেউ অবাক হয়, সে অবাক হওয়ার দেখে আমি অবাক হয়ে যাই। কারণ তারা কি ভুলে গেছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বন্দ্বর সূত্রপাতটা কোথায়? সেটা পাকিস্তানি আমল থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব। এবং 71 সালের মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, আমাদের দেশকে দখল করে রেখেছে এবং মানে গণহত্যা সহ নিপীড়ন সেগুলো তারা পরিচালনা করেছে। এখন এইটা যে কোনো সেনাবাহিনীর একটা নিয়ম থাকে যে যখন একটা যুদ্ধরত অবস্থায় পতিত হয় তখন আমরা বিজয় লাভ করতে পারি, এটা যেমন তাদের হিসাবে থাকে। আমরা যদি পরাজয় হতে পারি সেটাও হিসাবে রাখে। পরাজিত হলে তারা একটা কাউন্টার প্ল্যান করে রাখে, আর কি পরিকল্পনা করে রাখে। এবং সেই পরিকল্পনাটা 16ই ডিসেম্বরে তারা আত্মসমর্পণ করা সত্ত্বেও তারা কিন্তু তাদের অল্টারনেট প্ল্যান সেটা তারা বহাল রেখেছে। এবং সেটা ওই সময় থেকেই 16ই ডিসেম্বরের পরপর থেকেই আমাদের পাকিস্তানে যারা বাঙালি অফিসাররা আটক ছিল, নাগরিকরা আটক ছিল, তাদেরকে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করে তারা আমাদের ব্ল্যাকমেইল করে অনেকগুলো জায়গায় আমাদেরকে বাধ্য করেছে কতগুলো শর্ত মেনে নিতে। এইভাবে শুধু নয়, তারা দেশের ভেতরে অন্তর্ঘাত চালানোর জন্য তাদের মেকানিজম তখন থেকে কিন্তু গড়ে তোলে এবং সেই মেকানিজমটা ক্রমাগতভাবে কিন্তু কার্যকর হয়েছে। এবং সেটা আমি ঘটনার প্রামাণ্য তথ্যও কিছু আছে। 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেইটার পেছনে পাকিস্তানি কানেকশনের আর 10টা না বলে খালি একটাই বলা যায় যে প্রথম এই খবর প্রচারিত হয় পাকিস্তান রেডিও থেকে এবং তারা বলা হয় যে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে পরে তাদের ইন্টেনশন এবং তাদের এই সমস্ত পরিকল্পনাটা সেখান থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। তারেক শামসুর রহমান একটু আগে বলল যে আমাদের কতগুলো আউটস্ট্যান্ডিং ডিসপিউটস ছিল, যেমন স্ট্র্যান্ডেড পাকিস্তানের ব্যাপার। তারপরে আমাদের যে ফরেন রিসোর্স ছিল, এটা অ্যাসেটস ছিল, এটা গোটা পাকিস্তানের সম্পদ। তাহলে পরে আমাদের বাঙালিদের যেটুক এখান থেকে পাওনা, সেই পাওনা এখনো পর্যন্ত তারা পরিশোধ করেনি। এবং এখনো পর্যন্ত সেই সময় থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু এটাই বলার চেষ্টা করছে যে 71-এর সমস্ত মুক্তিযুদ্ধ ছিল না, এটা ছিল একটা গৃহযুদ্ধ। তো গৃহযুদ্ধ যদি হয় তাহলে পরে ভাইয়ে ভাইয়ে বিবাদ আজকে আছে, কালকে মীমাংসা হয়ে যাবে। এবং একটা কনফেডারেশন গঠন করার জন্য তাদের নানান রকম পদক্ষেপ তারা কিন্তু নানা সময় দিয়েছে এবং সেইখানে যে রিজিওনাল পলিটিক্স সেটাও কিন্তু জড়িত। এবং ভারতবর্ষ এবং সেইখানে পাকিস্তান তার ডিফেন্স সমুক তার জন্য যদি একটা ট্রাভেলিং স্পট, একটা উত্তেজনার জায়গা বাংলাদেশে রাখতে পারে এবং তাহলে পরে সেটা তাদের ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য অনেক সুবিধা হয়। সুতরাং তারা এই ধরনের একটা ছায়া যুদ্ধ কিন্তু বাংলাদেশে আগাগোড়াই অব্যাহত রেখেছে এবং সেটা কিছু আমরা জানতে পারি, কিছু আমরা জানতে পারি না। আইএসআইয়ের অ্যাক্টিভিটি এটা নানা সময় নানা ঘটনায় এটা অভিব্যক্ত হয়েছে এবং ডিপ্লোম্যাটিক জায়গায়ও সেটার কিছু বহিঃপ্রকাশ আমরা অতি সম্প্রতিকালে আমরা সেখানে দেখতে পেলাম। কোশ্চেনটা কেবলমাত্র ডিপ্লোম্যাটিক রিলেশন ছিন্ন করার বিষয় নয়, আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। আসল পদক্ষেপ সেটা হলো পাকিস্তান আইডিওলজি এবং এই যে বিদেশি অনুচররা আমাদের দেশে তাদের গোয়েন্দা বাহিনী এবং তাদের লোকজন পাঠিয়ে যে অন্তর্ঘাত চালাতে পারে, সেই সুযোগ দরজা যাতে আমরা বন্ধ করে দিতে পারি সেটা করতে হবে। তাহলে পরে আমাদের দেখতে হবে যে কোন কোন সেন্সিটিভ পয়েন্টে
পাকিস্তানি শাসকরা তাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পায়, তাহলে পরে সেই জায়গাগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। এবং এইভাবে যদি একটা সার্বিক কার্যক্রমের ভিতরে আমরা যেতে পারি, তাহলে পরেই আমরা কিন্তু এই সমস্যা মোকাবেলা করে একটা সিচুয়েশনে যেতে পারবো যখন পাকিস্তান বাধ্য হবে আমাদের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিতে। লাস্ট আমি বলবো যে আমরা পাকিস্তানের যে ডেমোক্রেটিক পিপুল আছে, ডেমোক্রেটিক ফোর্সেস, প্রোগ্রেসিভ ফোর্সেস, আমরা 71 সালেও দেখেছি, এই কথা প্রচার করা হয় না। হয়তো আমেরিকার কিছু কিছু লোকের কথা বলা হয়, কিন্তু পাকিস্তানের কমিউনিস্ট পার্টির লোকেরা তারা যে বছর বছর জেল কেটেছে, ওই 16ই ডিসেম্বর কি বলে 26শে মার্চের পরপরই তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং তারা সেখানে বিবৃতি দিয়েছে যে গণহত্যা বন্ধ করা হোক, এবং এই কারণে রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, হাসান নাসেরকে হত্যা করা হয়েছে। তো এই শক্তিগুলো বর্তমানে কিন্তু পাকিস্তানেও সেখানে আছে, তাদের সঙ্গে আমাদের লিঙ্ক আপ চেইনটা বাড়াতে হবে এবং সেইখানেও যাতে একটা প্রতিরোধ গড়ে ওঠে সেইটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এইটা বড় কাজ। আর ডিপ্লোম্যাটিক ব্যাপারটা সেটা নানান রকম কৌশল আছে। আমি কোনো আনুষ্ঠানিক ডিপ্লোম্যাট না, সেটা ভালো মন্দ সুবিধা অসুবিধা সেগুলো বিবেচনা করে হয়তো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে। আমরা আন্তর্জাতিক সম্পর্কের একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা দেশ তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে তার জাতীয় স্বার্থকে সামনে রেখে। আমরা যখন জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেব, তখন যদি এই পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ছিন্ন করার প্রশ্নটা এসে যায়, প্রশ্নটা হচ্ছে যে ছিন্ন করে আমরা কতটুকু বেনিফিট হব, ছিন্ন না করলে কতটুকু বেনিফিট হব, আমাদের জাতীয় স্বার্থ কতটুকু তাতে করে লাভবান হবে। আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি যে আমাদের জন্য পাকিস্তান কখনোই কোনো মডেল নয়। আপনি যদি দেখেন অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে সামাজিক সেক্টর, প্রতিটি সেক্টরে বাংলাদেশ পাকিস্তানের সাথে অনেক অনেক দূর এগিয়ে আছে, প্রতিটি সেক্টরে। ফলে পাকিস্তান থেকে আমাদের চাওয়ার কিছু নাই। কিন্তু একটা জিনিস তো সত্য যে পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো আমাদের জাতীয় স্বার্থে আঘাত করেছে এবং আমাদের সেন্টিমেন্টকে আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধকে আঘাত করেছে। সুতরাং এদেশের মানুষের একটা সেন্টিমেন্ট জেগেছে এবং তরুণ প্রজন্ম এটাকে খুব ভালো চোখে এটা দেখেননি। ফলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা হিসেবে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে তারা কাট ডাউন করে, সীমিত করে আনে। এটা একটা প্রতিবাদের ভাষা হতে পারে, আমরা সেটা করতে পারি। আপনি জানেন যে আমাদের করাচিতে একটা কনসুলেট আছে, আমরা প্রয়োজন হলে করাচি কনসুলেটকে আমরা আপাতত বন্ধ করে দিতে পারি। ইসলামাবাদের যে এমবেসিটা আছে সেখানে শুধু আমরা একটা পলিটিক্যাল উইং রাখতে পারি, যাদের ভিসা টিসার ব্যাপারে, ব্যবসায়িক স্বার্থের ব্যাপারে তারা কাজ করবে, সেটাও করতে পারি প্রতিবাদের ভাষা হিসাবে। তবে পুরোপুরিভাবে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ছিন্ন করার ব্যাপারটা ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এটা একটা বাজে সিগন্যাল বহির্বিশ্বে চলে যেতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের সাথে পাকিস্তান অনেকগুলো সংস্থায় জড়িত। আমরা সার্কে আছি একসাথে, আমরা D8-এ আছি, আমরা OIC-তে আছি, আমরা কমনওয়েলথে আছি, আমরা জাতিসংঘে আছি। ফলে বাংলাদেশ যদি এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়, এটা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। ফলে সামগ্রিকভাবে আমরা বিষয়টাকে চিন্তা করব আমাদের জাতীয় স্বার্থের আলোকে। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন না করেও কি করে আমরা আমাদের জাতীয় স্বার্থ আদায় করতে পারি, কি করে আমাদের আপনি যেটা আলোচনা করেছিলাম যে আমাদের অনেকগুলো স্বার্থ রয়ে গেছে। আপনার স্মরণ থাকার কথা যে আমাদের যে অ্যাসেটের যে দুটো দেশে যখন একসাথে ছিলাম তখন অ্যাসেট, বাংলাদেশের প্ল্যানিং কমিশন একটা কমিটি গঠন করেছিল 1974 সালে। সেই 74 সালের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পাকিস্তানের কাছে আমরা পাবো ওই সময় 2446 কোটি টাকা। এটা হলো 1974 সালের কথা। আপনি 2016 সালে এসে আপনি হিসাব করেন তার পরিমাণ কি পরিমাণ দাঁড়িয়েছে। সেই টাকা আমরা কিন্তু পাইনি, একটা অংশ পাকিস্তান আমাদেরকে ফেরত দেয়নি। স্ট্যান্ডার্ড যে বিহারিরা রয়ে গেছেন, যারা পাকিস্তানের নাগরিকত্ব অপশন দিয়েছেন, তাদেরও কিন্তু পাকিস্তান ফেরত নেননি, বরং এই সমস্ত বিহারিরা অনেক অপকর্মের সাথে জড়িত। ফলে এই বিষয়গুলো সলভ করা প্রয়োজন। আর ট্রেড খুব একটা পাকিস্তানের সাথে আমাদের খুব একটা ভালো ট্রেড রিলেশন নেই এবং আমাদের জন্য পাকিস্তান কোনো মডেলও নয়, আমাদের পণ্যের বাজারও পাকিস্তানে তেমন একটা নেই। ফলে ট্রেড ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু অন্যান্য বিষয়গুলোকে আমাদের জাতীয় স্বার্থের আলোকেই এটা বিবেচনা নিতে হবে। আমি শেষ করবো আপনার একদম শেষ পর্যায়ে যে আমাদের যে পাকিস্তানের কাছে যে আনরিজলভ যে ইস্যুসগুলো, যে পাওনা দেওয়া আছে, এইগুলো আমরা, আপনি যেটা বললেন যে পাকিস্তানের ভিতরে যারা আমাদের বন্ধু বা যারা
এই যে গণহত্যা বা পাকিস্তানের যে এই নীতিকে পছন্দ করে না, যারা গণতান্ত্রিক মানসিকতা আছে তাদেরকে যেমন কাজে লাগানো, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশও তো তেমন হতে হবে যে সবাইকে সাথে নিয়ে যাতে যখন কোনো শত্রু থাকে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা বা যৌথভাবে এই যে দাবি দেওয়া চাওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, মানে এইরকম পরিস্থিতিতে আমরা আছি কিনা এখন? না, অবশ্যই এটা আপনি যেটা বললেন ওটাই আকাঙ্ক্ষিত। পাকিস্তান আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক যেই অ্যাঙ্গেল থেকেই বলেন, একটা বৈরী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা উচিত এবং সেটা ধরেই আমাদের রিলেশনস কোথায় কতটুকু কিভাবে রাখবো, কোন লেভেলে রাখবো, সেই জিনিসগুলো আমাদের নির্ধারণ করা উচিত। এবং একটা স্টেবল জায়গায় এটা তখনই পৌঁছতে পারবে যখন পাকিস্তান বাংলাদেশের প্রতি তার যে বৈরী আচরণ এবং মনোভাব সেইখান থেকে যখন বেরিয়ে আসবে। এখন এই জায়গাটা ফান্ডামেন্টাল একটা পয়েন্টে আমরা যদি আমাদের দাবিগুলোকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে পরে অবশ্যই অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর ভেতরে এই পয়েন্টে একটা সমঝোতা থাকা প্রয়োজন। এবং সেটা কেন নাই সেটা একটা স্বতন্ত্র আলোচনার বিষয়, আমাদের সেটা রাজনীতির আলোচনায় চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে এরকম প্র্যাকটিসই নেই, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি দেখবেন। কোনো একটা ইন্টারন্যাশনাল সিচুয়েশনে, কোনো একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন ক্রিয়েটেড হলে তখন কিন্তু তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় যে আসেন সবাই মিলে বসি, এখন মাথা খাটিয়ে আমরা একসঙ্গে এক শক্তিতে আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করি। কিন্তু সেই রকম প্র্যাকটিস ইদানিংকালে কোনো সরকারও করেনি, আগেও কোনো সরকার করেনি। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি জাতির একটা ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমাদের মতবিরোধ থাকবে রাজনীতিতে, গণতান্ত্রিকভাবে সেগুলো আমরা সমাধান করব। কিন্তু এমন কতগুলো ভাইটাল ইস্যু আছে, বিশেষ করে পাকিস্তানের পরিপ্রেক্ষিতে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, একটা বৈরী শক্তির হামলার মুখে বা ষড়যন্ত্রের মুখে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই সব বিষয়ে একটা জেনারেল সমঝোতা করা অবশ্যই একান্তভাবে প্রয়োজন। সেটা করতে হলে গোটা রাজনৈতিক প্রেক্ষাপটটাকেই আমাদের কিন্তু বর্তমানে যেভাবে চলছে সেইখান থেকে বেরিয়ে এসে একটা ভিন্ন একটা জায়গায় আমাদের নিতে হবে। এটা এক দল করার প্রশ্ন মোটেই নয় এবং এক মতে সবাই চলবে এটা মোটেই নয়। মত পার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, সমালোচনা হবে, সবই হবে, কিন্তু একটা গণতান্ত্রিক কাঠামোর ভিতরে এবং সরকারের পরিবর্তন হবে। আমি চিরদিনের জন্য ক্ষমতায় থাকবো এই মনোভাব রাখলে পরে তো হবে না। আপনি তাহলে পরে জনগণের রায়ের উপরে নির্ভর করে চলতে হবে। কিন্তু উই ডিফার, বাট মেইন ফান্ডামেন্টাল রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে আমাদের একসঙ্গে সমস্ত শক্তিকে প্রয়োগ করার এই প্র্যাকটিসটা আমাদের একান্তভাবে প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ। কোনো কিছু যোগ করতে চান? না, এইটাই হলো মূল কথা। আসলে জাতীয় ঐক্যের প্রশ্নে, জাতীয় ইস্যুতে সকল এক হওয়া উচিত, সেটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর এই অনুষ্ঠান আপনারা আমাদের অনলাইনও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা করছি।